দিন পর ম্যান্ডিকে নিয়ে ভিডিও করছি। হ্যাঁ, আমি বোধহয় কত তারিখ এখান থেকে গেছিলাম, 17 তারিখ থেকে 24 তারিখ, কালকে আমি কোনো ভিডিও করিনি। যদিও আমি কালকে ভালোই ছিলাম, মানে ফ্রেশ ছিলাম, তারপরে ভিডিও করতে ইচ্ছা করছিল না, করিনি। কালকে দিনটা শুয়ে বসে ঘুমিয়ে কাটিয়েছি। কালকে আমি চলে এসেছিলাম ভালোভাবে, মানে সকালে চলে এসেছি, তারপরও আমি জাস্ট ভিডিও করব না, একটা মুড থাকে না, আজকে ভিডিওটা করবো না, আজকে কোনো কাজ টাজ করবো না, এভাবে করে কাটিয়েছি, মানে নিজের জন্য কাটিয়েছি। যদিও আমি ওখানে গিয়ে কোনো কাজ করিনি, তারপরে আমি কালকে ঘরে এসে কোনো রকম কিছু ভিডিও করি। তারপরে ম্যান্ডির ভিডিও দেখেছি। তো 17 থেকে 24, মানে আজকে 25, আজকে ম্যান্ডিকে ভিডিও দিচ্ছি। কালকে ম্যান্ডির ভিডিও আমি দেখেছি। ম্যান্ডি সেখানে প্রশ্নর উত্তর দিয়েছে, যেটা আমার মনে হয়েছে টাইটেল হওয়া উচিত জোর করে কিচ্ছু হয় না, আর মিথ্যা অভিনয় আমি করতে পারি না। ম্যান্ডির পুরো 2 দিনের প্রশ্নর উত্তর হতে পারে ও সামনের দিনও আরও আনবে, কারণ মজা পেয়ে গেছে প্রশ্নের উত্তর ভিডিও, বসে বসে উত্তরগুলি দেওয়া, এবং ওর কমেন্ট বক্সের উত্তর যদি ও নিজে দেয়, তাহলে যারা ওর কমেন্ট বক্স নিয়ে কোশ্চেন করে বা যারা কমেন্ট বক্স নিয়ে পড়ে যায়, ওদেরকে নিয়ে পারতো না, মানে ভিডিও করতে পারবে না। যদি আমি আমার দিক থেকে ক্লিয়ার থাকি, তো অন্য কেউ আমাকে নিয়ে কোনো কিছু করতে পারবে না। সেটাই হচ্ছে মূল থিম, যেটা ম্যান্ডি কালকে বললো। ম্যান্ডির ওই রথের যাত্রা, রথের পুজোর দিন ম্যান্ডির ওই পর্ক খাওয়া নিয়ে প্রচুর প্রশ্ন উঠেছে। কাকি শাশুড়ির বাড়িতে এত সুন্দর করে রথযাত্রা হয়, সে রথযাত্রাতে ম্যান্ডি অ্যাবসেন্ট, এবং এর আগেও আমরা দেখেছি ঠাকুরদার তিথিতে শুধুমাত্র অ্যাবসেন্ট না, ও আমিষ খাচ্ছিল। তো এইগুলি দেখার পর ম্যান্ডি তার নিজস্ব মতামত বলেছে। চাইলেই ম্যান্ডি রেখে ঢেকে অভিনয় করে অনেক কিছু বলতে পারতো, সেটা ম্যান্ডি করেনি। এবং এটাই হচ্ছে ম্যান্ডিত্ব, যে আমি আমার জিনিস আমার মতো করে বলবো। একটা সুন্দর কথা বলেছে, কারণ অনেকে বলছে যখন ম্যান্ডি টিকটক করতো তখন ম্যান্ডি ঠাকুরের ভক্ত ছিল, এখন ম্যান্ডির লেভেলটা অনেক ওপরের, অনেক টাকা পয়সা হয়ে গেছে, ম্যান্ডি এখন আর ঠাকুর পুজো করে না। সেইখানে দাঁড়িয়ে ম্যান্ডি বলেছে যে যারা টিকটক করতো সেটা কথা না, তখন আমি নতুন বউ ছিলাম এবং অবশ্যই শ্বশুর বাড়ির উপরে ডিপেন্ডেন্ট ছিলাম, কিছুটা হলো, এতটা ফাইন্যান্সিয়ালি এতটা ইন্ডিপেন্ডেন্ট ছিল হয়নি তখনও। তাই অনেক কিছুই ওকে যেটা ভালো লাগতো না সেটা ওকে মেনে নিতে লাগতো। আসলে টিকটকের কোনো সম্পর্ক নেই, ওর ভালো লাগতো না, মেনে নিত। তারপর যখন ধীরে ধীরে সম্পূর্ণভাবে স্বাবলম্বী একজন মানুষ হলো, সে সেইটুকুনি করে, প্লাস বিয়ের অনেক বছর হয়ে গেছে, সেখানে আর লোক দেখানো কিছু নেই, পরিবারের লোকরা ওকে বুঝে গেছে, ওর শাশুড়ি কাকি শাশুড়ি আমরাই বুঝে গেছি, বাকিরাও বুঝে গেছে, যেই মেয়ে খুলে আম পিরিয়ড বলার পর 3 দিনের মাথায় ও ঠাকুরঘর ঢুকে যেতে পারে, সেরকম অনেক কিছু, মাছের রান্নাঘর দিয়েও মাছের ব্যাগের সামনে দিয়ে ঠাকুরের ফুল নিয়ে আনতে পারে, অনেক কিছু, যে ও যেটুকুন মানার সেইটুকুন মানবে, যেটুকুন করার সেটুকুন করবে, জোর করে কিছু করানো যাবে না বা করবে না। এটা কিন্তু একদিক দিয়ে কখনো আমার মনে হয় একটা স্ট্রং ফার্ম ডিটারমিনেশন বা স্ট্রং ক্যারেক্টারের প্রতীক। ও চাইলেই অভিনয় করতে পারতো, ওই চাইলেই রথের এরকম করে একটু ঘুমটা দিয়ে বা এমন করে টেনে এনে দড়ি ধরে টান দিতে পারতো। উফ, আউচ, কি ভালো বাড়ির বউ, দারুণ কথা বলেছে। আমি বাড়ির বউ না, আমি সমুর বউ। বাড়ির বউ বলতে বলতে চেষ্টা করলে যে একটা শ্বশুর বাড়ির বউ, আর শ্বশুর বাড়িরও মোটেই একমাত্র বৌমা নয়, ওর জেঠি শাশুড়িরও ছেলে আছে। তাহলে এখন মানে এই জেনারেশনে শ্বশুর বাড়িতে 2টো বৌমা আছে। হ্যাঁ, ম্যান্ডিদের পরবর্তী জেনারেশনে ম্যান্ডির নিজের একটি মেয়ে এবং ম্যান্ডির জেঠি শাশুড়িরও 2টো মেয়ে। আর খুড়ি শাশুড়ির ছেলে তো ব্রহ্মচারী হয়ে গেছে, ও তো বিয়েই করবে না। তো মানে বাড়ির বউয়ের শেষটা বোধ হয়, যদি ম্যান্ডি আর কোনো সেকেন্ড চাইল্ড বা ছেলে টেলে না আনে, তাহলে হয়তো শেষ বৌমা বোধহয় এই বাড়ির ম্যান্ডি হবে। তো বাড়ির বউ না, বাড়ির বউ হয়ে বাড়ির রীতিনীতি মানো না। আচ্ছা, তো রীতিনীতি মানুষ সৃষ্টি নীতিনীতি প্রথম কথা। দ্বিতীয় কথা, ও শ্বশুর বাড়িটা হচ্ছে ঠাকুর বাড়ি, আর সেই ঠাকুর বাড়িতে সারাক্ষণই পুজো পাঠ নিয়েই সবাই থাকে, ওদের প্রত্যেকের প্রফেশনই আর অন্য কিছু প্রফেশন নেই। বা এত বড় বাড়ির এতগুলি লোকের প্রফেশন আজকের দিনে দাঁড়িয়ে শুধুমাত্র যজমানি, অন্য কোনো প্রফেশন নেই। কাকা শ্বশুর খাইয়েছে তো কাকি শাশুড়িকে, যেভাবে হোক যা কিছু করে হোক যজমানি করে, ওর শ্বশুর লালন পালন করেছে, তো কষ্ট করুক যা কিছু, হয়তো অপর্যাপ্ত থাকেনি, বাট চলেছে। ইনফ্যাক্ট ওর ভাসুর 2 বাচ্চা, স্ত্রী, সাথে এয়ার কুলার কিনছে, স্কুটি কিনছে,
চলছে তো, প্রফেশনটা কি? শুধুমাত্র যজমানি। এটা অনেক বড় কথা। যজমানিটার উপরে ভরসা করেও পুরো পরিবার, বাচ্চাদের স্কুল ফিস, পড়াশোনা সব কিছু চালাচ্ছে যজমানির উপরে। হ্যাঁ, আমাদের এই সাইডে তো পুরোহিতদের বিশাল ডিমান্ড, বিশাল। ঘরের একটা পুজো করতে গেলে 3,000 5,000 নিচে ওদের কোনো আমরা এসে দিই না, দক্ষিণা দিই না। যেখানে আমরা আমাদের জায়গাতে কলকাতাতে বা আমি শিলংয়েও পুজো করতে 500 টাকা দক্ষিণা মানে বিশাল ব্যাপার। কিন্তু এখানে একটা সত্যনারায়ণ পুজো করালে পরও কিন্তু 3,000টা মানে মিনিমাম, ভুজি টুজি ছাড়া 3,000টা হচ্ছে মিনিমাম। তারপর যখন ওরা কোনো জিনিস টিনিস তার জন্য আলাদা দিতেই লাগে। হ্যাঁ, 3,000-এরও জানাশোনা পুরোহিত, আর একটু বাইরে হলে 5,000, মানে এরকম 2,500 3,000-এর নিচে কোনো দক্ষিণা হয় না। চণ্ডীপাঠ করানো হলো, সব কিছু দেওয়ার পরও আলাদা 2,000 টাকা দেওয়ার পরও শুধুমাত্র চণ্ডীপাঠের জন্য 3,001 টাকা, এরকম। আর 3,001 টাকাটা হচ্ছে মোটামুটি একটা মিনিমাম পুরোহিতদের আমরা যেটা দিই, মানে আমি যেটা দিই আর কি। আমি বলতে আমি না, আমি বলতে সবাইকে দিতে লাগে। পুরোহিত মশাইদেরকে জিজ্ঞেস করলেই হয় 3,001 টাকা দিতে লাগবে। তো আরেকটা পুজো কথা কদিন আমি বলছিলাম, একটা পুজো করাবো একজন পণ্ডিত মশাইকে, নন বেঙ্গলি। তো ওই পুজোটার কথা মানে একটা ওই আমাদের, আমি ভীষণ ওইটাই করি, ওই দুর্গারই বিভিন্ন রূপের পুজো আর কি। তো বলছিলাম, তো বললো কত টাকা নেবেন পণ্ডিত মশাই? তো বললো 5,000 রুপিয়ে দেনা পারেগা, মানে ওর দুজন থাকবে 5,000 টাকা, জিনিসপত্র আমার, সব কিছু আমার, শুধু দক্ষিণা 5,000। তো সেখানে দাঁড়িয়ে ম্যান্ডিদের শ্বশুরবাড়িতে নানা রকম পুজো হয়। তো ম্যান্ডি বলেছে ও যে পুজোগুলিকে মনে প্রাণে ভালোবাসে বা বিশ্বাস করে সেই পুজোগুলি করে, যেমন শিবরাত্রি, কালী পুজো, এবং ওর হাজব্যান্ড দুর্গা পুজো করতো, সে দুর্গা পুজোতে থাকতো সবসময়। আরেকটা হচ্ছে ও মানে শনি পুজো, যেটাকে বলে বর বাবার পুজো। হ্যাঁ, শনি পুজোটার কথা তোমরা কি কখন দেখোনি? আমি দেখেছি ম্যান্ডি, আমি দেখেছি। শনির মানে বরের পুজোর আগের দিন হঠাৎ করে খবর পেলো যে কালকে বরের মানে বর বাবা, নট বরের পুজো, বারের দেবতা বলি আমরা, অ্যাকচুয়ালি বারের ঠাকুর বলি। তো ওরা দেখেছি বর বাবার পুজো বলে। তো ওই তো বর বাবার পুজো আগের দিন কেন হবে না পুজো? তখন বললো না এতটা মানে টাকা পয়সা নেই, এতটা কোনো কিছুটা আর কি, এবার পুজো করতো। তখন ম্যান্ডির একটা শ্যুট ছিল, সেই শ্যুট থেকে ম্যান্ডি চুলের মধ্যে খোপার মধ্যে ফুল টুল লাগিয়ে ম্যান্ডি গেছে মূর্তি। হ্যাঁ, গিয়ে সেটা দেখেছে মূর্তি মানে অনেকগুলি বিক্রি হয়ে গেছে, কিন্তু একটা ছিল সেই মূর্তি। তারপর দর্শকর্মা ভাণ্ডারে গেছে, সেখানে সমস্ত কিছু বাজার করে এনেছে, কিন্তু এর আগে কিছু কিছু বাজার ওর ননদও করে ফেলেছে শুনেছিল। তারপর যখন ও বারের দেবতা নিয়ে আসলো, আসার পর দেখলো ননদও একটা বারের ঠাকুর নিয়ে এসেছে। আনার পর সেইবার ওদের বাড়িতে জোড়া জোড়া বর বাবার পুজো হয়েছে। একটা ঠাকুর ম্যান্ডি দিয়েছে, আর একটা ঠাকুর ওর ননদ দিয়েছে। দর্শকর্মার বাজার খুব একটা বেশি করতে লাগেনি, কিছুটা ম্যান্ডি করেছে, কিছুটা ননদকে ফোন করেছিল। তো বলেছিল যে ননদও কিছু করে। তখন আমি একটা নেগেটিভ ভিডিও করেছিলাম, তুমি বাড়ির বউ, তোমার শ্বশুরমশাই সারা জীবন বারের পুজো করে, কালকে পুজো আর রাত্র 11টার সময়, দেখো আমরা যখন নেগেটিভ ভিডিও করি আমাদের মনে রাখতে লাগে, তোমার রাত্র 11টার সময় তোমার কাছে খবর আসলো যে এইবার বারের পুজো হবে না, কারণ আর্থিক একটু অনটনের মাঝে ছিল। কেন? এটা তুমি কীরকম কর্তব্যপরায়ণ বউ হলে, আমার মনে আছে ভিডিওটা আমি করেছিলাম, কর্তব্যপরায়ণ বউ হলে তুমি জানো না তোমার শ্বশুরবাড়িতে কী রকম আর্থিক ক্ষতি চলছে বা কীরকম একটা ব্যাপার। কারণ বারের মাস আসার সঙ্গে তো মনে করা কথা যে এই মাসে তো আমরা বারের প্রতি বছর এই দিনে ওরা আমার মনে হয় শনি অমাবস্যা বোধ হয়, শ্রাবণ মাসে একটা শনি অমাবস্যা পড়ে, আবার অনেকে ভাদ্র মাসে করে। আমার ঠিক মাসটা মনে নেই কোন মাসটাতে ওর বারের পুজো ছিল, অগাস্ট মানে ভাদ্র মাস তো ওই অগাস্ট 17 তারিখের পরে পরে, এটা আমি বলতে পারছি না এক্স্যাক্টলি, বাট ওই শনি অমাবস্যাতে ওরা প্রতি বছর ওদের এখানে বারের পুজো করে, সেটা মনে আছে। আর রইল বাকি শনি পুজোটা আমি দেখেছি ওই নানা জায়গায় নানা মত। আমাদের ওখানটাতে আমি আসাম সাইডে দেখেছিলাম আমি, মানে ভাদ্র মাসে শনি পুজোটা করে ওরা, হ্যাঁ ভাদ্র মাসেই তো করে, শনির মাস ওরা ভাদ্র মাস। আবার আমি শিলংয়ে দেখেছি শ্রাবণ মাসে একটা শনি অমাবস্যা হয়, সেইখানটা খুবভাবে মানে শ্রাবণে শনি অমাবস্যা। আবার আমি অন্য একটা শহরে দেখেছি জ্যৈষ্ঠ মাসের শনি পুজো। হ্যাঁ, প্রতি বছর জ্যৈষ্ঠ মাস আসলে প্রত্যেকটা বাড়িতে পালা করে করে শনি পুজো হয়, আজকে তার বাড়ি কালকে তার বাড়ি। হ্যাঁ, এরা সবাই বাঙালি, এরা সবার মানে পুজোর শনির পাঁচালি, তুলসীতলায়, ঘরের বাইরে শনির প্রসাদ খেয়ে বাইরের থেকে সমস্ত নিয়ম এক। শুধুমাত্র মাসগুলি আমি বিভিন্ন শহরে বিভিন্নটা দেখেছি। যেরকম শ্রাবণ মাস তো আমাদের শুরু হয়ে গেছে, কিন্তু আমি যে আহমেদাবাদ থেকে আসলাম ওদের কিন্তু শ্রাবণ মাসটা আরেকটা সপ্তাহ পরে, আমাদের শুরু হওয়ার 2 সপ্তাহ পর থেকে
শ্রাবণ মাস শুরু হয়। আমি পুনেতেও দেখেছি, আমি অবাক। আমি যখন পুনেতে গেছিলাম, আমি গেছিলাম অ্যাকচুয়ালি গণেশ পুজোর ইরাতে দেখার জন্য। অগস্ট মাসের 17 তারিখ হয়ে গেছে, আমি 15 তারিখ গেছিলাম এখান থেকে, আমার পরিষ্কার মনে আছে। তো 17 তারিখ মানে আমাদের লাস্ট ভাদ্র মাস পড়ে গেল। আমি গিয়ে দেখি ওখানে শ্রাবণ মাস চলছে। আমি একটা ওখানে খুব নাম করা মন্দির, কি বলে এটাকে, গণেশ ঠাকুরের আর কি, পুনের, কি ভুলে গেলাম দিয়ে, হ্যাঁ। তো সেই মন্দিরে গেছিলাম, যাওয়ার পরে প্রচুর লাইন। আমি বললাম এত লাইন কেন, এখনও তো গণেশ পুজো শুরু হয়নি। তখন বলল, বহিনী শ্রাবণ মাস চলছে। সেই মাসটা কিন্তু ছিল অগাস্টের লাস্ট, মানে 29-30 তারিখ এরকম হবে। মানে আমাদের শ্রাবণ মাস কখন শেষ হয়ে গেছে, কিন্তু ওদের তখনও শ্রাবণ মাস চলছে। এটা আমি এবার আহমেদাবাদ গিয়েও দেখলাম, ওদের শ্রাবণ মাস শুরু হয়নি, ওদের শ্রাবণ মাস শুরু হবে আমাদের 2 উইকের পর। তার মানে ওদের শেষটাও 2 উইকের পরে হয়। তার জন্য কিন্তু আমি পুনেতে গিয়েও শ্রাবণ মাস পেয়েছি। তো নিয়মগুলি একই থাকে, পুজো আচ্ছা একই থাকে, শ্রাবণ মাস একই থাকে, রুদ্রাভিষেক একই থাকে, কিন্তু পুজো আলাদাই থাকে। তো মন্দিরের এই কথাটাতে আমি জানি, কারণ যেহেতু আমি নেগেটিভ ভিডিও করেছিলাম। কাউকে ছোট করতে যাওয়া মানে এই না তার সব কিছুই আমি খারাপ বলবো, সত্যটা বলাটাই আমার মনে হয় বাঞ্ছনীয়, আর আমি সেটা বলি। আচ্ছা, কীর্তনে যায় না কেন, ওর চেয়ে ভালো লাগে না? হ্যাঁ, ও কীর্তন, ওর বাড়িতে যেহেতু রেগুলারই কীর্তন টীর্তন হয়, রেগুলারই প্রসাদ হয়, প্রত্যেক অমাবস্যা পূর্ণিমাতে শাশুড়ি মা এরকম ভোগ টোক দেন, এবং ও খায় সেই ভোগগুলি ঘরে বসে বসেই। ওরা সেইভাবে ওকে টানে না। ওকে যেটুকুন পুজো আচ্ছা টানতো, যেটুকুন করে মন থেকে করে, এটুকুন বলতে পারো যে লোক দেখানো। ও চাইলেই কন্টেন্ট করার জন্য, যেরকম আমরা বলি ও মা, যেরকম ফারিয়া দুর্গাকে প্রণাম করেনি, কিন্তু দুর্গার সামনে গিয়ে রিলস করার জন্য বাটা হাতে অনেক কিছু করেছে, কিন্তু ও যে পুজোতে ওপরে যায়নি, মাকে প্রণাম করেনি, সেটা কিন্তু পরিষ্কার বোঝা গেছে। একটু দূরে থাকে বা কীর্তনগুলিতে যায়, কন্টেন্ট করে, খায়, কিন্তু কীর্তনে বা কোনো পুজোতে দেখবে ও সামনে একদম যায় না। হ্যাঁ, ও নিজের বাড়িতে কার্তিক পুজো মনে প্রাণে করেছে, সেটা দেখেছি, যোগ্যতে বসেছে, বাট বাকি পুজোতে কিন্তু একদম সামনেতে যায় না। তো ম্যান্ডি চাইলেই লোক দেখানোর জন্য একটু কীর্তনে গিয়ে জাস্ট একটু প্রণাম করতো, তাহলেই তো হয়ে যেত, সেটা কিন্তু করেনি। আচ্ছা, একটা খুব বাজে কথা ম্যান্ডি কালকে বলেছে, আমি গাড়ি কিনেছি কোনো একটা উদ্দেশ্য নিয়ে, ফুটানি মারা কিছু। এই এই অসভ্য মেয়ে, হোয়াট ডু মিন বাই ফুটানি মারা? আমরা যারা গাড়ি কিনেছি বা গাড়িতে চলাফেরা করি, আমাদের গাড়ি তো আজকের গাড়ি না, সেই বিয়ের পরের থেকেই, তো আমরা কি ফুটানি মারার জন্য গাড়ি কিনেছি? গাড়ি আমাদের একটা প্রয়োজনীয়। হ্যাঁ, এটা কেমন কথাবার্তা, গাড়ি ফুটানি মারার জন্য গাড়ি কেনা? এই কথাটা শুনে খুব আমার গায়ে ফসকা লেগেছে ভাই। ভাই আমার গায়ে ফসকা লেগেছে, যেহেতু আমার গাড়ি আছে, আর নতুন না, আগেও ছিল, বিয়ের আগেও ছিল, বিয়ের পর থেকেই আছে, তাহলে এগুলি কি কথাবার্তা? গাড়ি এটা প্রয়োজন, আমরা গাড়ি ছাড়া চলি না, না এটা কোনো অহংকারের কথা না। অবশ্যই গাড়িতে আমাদের অনেক টাকা খরচ হয়, তেল যায়, হ্যান যায়, অনেক খরচ, কিন্তু কী করবো, 4 জনে মিলে ঘুরতে কোথাও গেলে গাড়িতেই ভালো লাগে, আমরা গাড়িতেই ঘুরি, কোথাও গেলে গাড়িতেই যাই, সেটা আবার ফুটানি মারা কি কথা? ভগবান জীবন দিয়ে, তাহলে এসিটা ফুটানি মারা নয়? মানুষ এসি ছাড়া বাঁচে না? এই ওয়াশিং মেশিনটা ফুটানি মারা নয়? মানুষ হাত দিয়ে কাপড় কাচ্ছে না? মানুষ উনুনে রান্না করে না? গ্যাসটা ফুটানি মারা নয়? মাইক্রোওয়েভটা ফুটানি মারা নয়? খুব বাজে কথা বলছে, আমার খুব রাগ উঠেছে। আমরা জন্মের থেকে গাড়ি চলি, আমরা কি ফুটানি মারছি? না, এটা আমাদের প্রয়োজনীয়, তার জন্য। হ্যাঁ, এটা চলা যায়, রিক্সা চলা যায়, এখানে তো রিক্সাই নেই যেখানে আমরা থাকি, চলা যায়, এমন না চলি না, আমি হেঁটে চল দেবো, রিক্সা চলি, কিন্তু তারপরে গাড়িটা দরকার, কোথাও যাবো, আসবো, বিয়ে বাড়িতে যাবো। আর এই ওলে উবের তো এখন হয়েছে, আজ থেকে 10 বছর আগে ওলে উবের কোথায় ছিল? কোথায় ছিল ওলে উবের? এখনই কি সব জায়গায় ওলে উবের আছে? না না, তারপরেও বলবো ওলে উবের 10 বছর আছে তো, 10 বছর আগে যখন আমরা কোথাও যাওয়া, ডাক্তার কাছে যাওয়া, কোনোখানে সব জায়গাতে আমাদের গাড়িতে দরকার ছিল। শিলংয়ের মতো জায়গাতে আপ ডাউনে গাড়িটা প্রচুর প্রয়োজন পড়ে। মেঘালয় মানে বৃষ্টি, শিলং তো আমার তো গাড়ি বঙ্গাইগাঁওতেই ছিল, মানে বিয়ের পর থেকেই ছিল। হ্যাঁ, নিজের জন্য গাড়ি কেনা, জীবনটা নিজের জন্য। আমি আমার ঘরে, তোর তো 2টো রুম, তো 2টো রুম এসি রাখলি কেন? একটা রুমে রাখতি, স্বামী স্ত্রী সন্তান আমরা একটা ঘরে ঘুমাই, 2 রুমে এসি লাগবে না? গরম লাগলে 1 রুমেই বসবো। কঞ্জুসরা তো এরকম করে, অনেকে টাকা রাখলে এরকম করে। তাহলে তো ছর্দি ভাই এত সারা জীবন কাটিয়েছে এসি ছাড়া, কাটায়নি? গত বছর মানুষের বাড়ি, নিজের বাড়ি থেকে ভেগে গিয়ে সেরে ফ্ল্যাটে গিয়ে এসির টাকা উঠালো। তো ফুটানি ওদের আসে কোথা থেকে? প্রয়োজনীয়, গরম থেকে বাঁচার জন্য এসিটা প্রয়োজনীয়।
যারা সক্ষম, যাদের ক্ষমতা আছে, এরা এসি কেনে, এরা এসির কনস্ট্যান্ট চালায়, এসির বিল দিতে লাগবে। ঠিক তেমনি গাড়ি শুধু কিনলে হয় না, গাড়ির তেলের খরচ দিতে লাগে, গাড়ি রাখার মতো জায়গা থাকতে লাগবে, পার্কিং লট থাকতে লাগবে, নিজের বাড়ি থাকলে নিজের বাড়িতে পার্কিং লট, আমাদের যদি আমরা কোয়ার্টার থেকে কোয়ার্টার পার্কিং লট, ভাড়া বাড়ি থাকলে পার্কিং লটের জন্য আলাদা রেন্ট, হ্যাঁ, তো সেগুলো থাকতে লাগবে। অবশ্যই গাড়ি চড়ে ঘুরতে গেলে যে আরামটা, সেটা কখনোই ওই প্রাইভেট লোকের গাড়ি গেলে, নিজের গাড়ি যখন তখন বিয়ে বাড়িতে বেরিয়ে আসলাম, কোনো টেনশন নেই, যখন তখন দুর্গাপুজোয় ঘুরতে গেলাম, রাত 2 দিন মধ্যে ঘুরলাম, কোনো টেনশন নেই, হ্যাঁ, নিজের গাড়ি। এই লাইনটা আমার নিজের ইগোতে লেগেছে। আচ্ছা, বাড়ির অ্যাড্রেস দারুণভাবে দিয়েছে, এরকম বোকার মতো একটু বাড়ির অ্যাড্রেস বা ফোন নাম্বার সোশ্যাল মিডিয়া থেকে চায়, যারা ওই কমেন্টগুলি করে তাদের ব্যক্তিগত মানে টুথপেস্ট পেন আমাকে দিবাগে গিলু আছে কিনা আমার সন্দেহ আছে। তারপর ভালো স্কুল, ওর বাচ্চাকে একটা ভালো বাংলা মিডিয়াম থেকে ইংলিশ মিডিয়ামে এইখানে ম্যান্ডি উত্তরটা আজকেও দিয়েছে এবং আমার খুব ভালো লেগেছে। পুঁথিগত শিক্ষার সাথে 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 সামাজিক শিক্ষা খুব দরকার, এবং ও চায় ওর মেয়ে যেন খুব ভালো মানুষের মতো মানুষ হয়, এবং ও বুঝতে পারছে ওর মেয়ের মাঝে সেই হৃদয়টা আছে। ভিখারিকে কিছু দিতে মানে দিতে চায়, বা কারোর কষ্ট দেখলেও কাঁদে, ওর জনিরও শরীর খারাপ দেখে ও কাঁদছিল। তো এইগুলি আমার খুব দারুণ লেগেছে, যে ও এগুলি মানে এই ব্যাপারগুলি ওর বাচ্চাটার মাঝে আছে। হ্যাঁ, পুঁথিগত শিক্ষা, সামাজিক শিক্ষা দুটোই দরকার। তার থেকে দরকার হচ্ছে ভালো একটা মানুষ হওয়া। এখন মানুষ হওয়ার ডেফিনেশন মানে শুধু অর্থ রোজগার করা না, মানুষ হওয়ার ডেফিনেশন মানে শুধুমাত্র টাকাটাই সব বলে জীবনে বাঁচা না। মানুষ হওয়ার লক্ষ্য মানে হচ্ছে আমরা ভালোভাবে বাঁচবো এবং লোককে ভালো রাখবো। আর বাংলা মিডিয়ামে পড়লে ভালো স্টুডেন্ট হওয়া যায় না, বা জীবনে দাঁড়াতে গেলে ইংলিশ মিডিয়ামটা খুব প্রয়োজনীয়, এই কথাগুলি আজকাল সবাই বলে। তবে এটাও ঠিক, রেজাল্ট শিট বা রেজাল্ট এসে দেখলে পরে দেখা যায় বাংলা মিডিয়ামের স্টুডেন্টরাই কিন্তু, আমি গত বছরও একটা ভিডিও করেছিলাম, ওই সবাই সন্দীপকে বলছিল ওর ছেলেকে কেন বাংলা মিডিয়ামে পড়াচ্ছে, যে মাধ্যমিকের ফার্স্ট এবং 12-এর সেকেন্ড যারা হয়েছিল সবাই গভর্নমেন্ট স্কুলের এবং বাংলা মিডিয়ামের স্টুডেন্ট। শুধুমাত্র এটা পশ্চিমবঙ্গে না, বিহারেও যারা এবার ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে, এরকম অনেক আছে যাদের ঘরে ছোট্ট একটা ঘরে থাকে বাবা সবজিওয়ালা, বাবা ফলওয়ালা, হ্যাঁ, টিউশন টিচার রাখার মতো ক্ষমতা নেই। এরা ম্যাক্সিমাম স্টুডেন্ট যারা নিজের পায়ে দারুণভাবে দাঁড়াচ্ছে, এটা কিন্তু ম্যাক্সিমামই গভর্নমেন্ট স্কুল। কারণ ওই এক্সট্রা ব্যাপারটা, যেটা ইংলিশের এক্সট্রা ব্যাপারটা, যেটা কিনা ওই এখন বলতে লাগে, অভয়ের মার কথা বলেছিল, ওনার মেয়েও বাংলা মিডিয়াম থেকে পড়েই MBBS-এ চান্স পেয়েছে, MD-তে চান্স পেয়েছে, এবং বলেছিল মেয়েটা কেউ চাইতো না, শুধুমাত্র প্রতি বছর ক্লাস 7-এ ওঠার পর থেকে ইংলিশ মিডিয়ামের ওর লেভেলের বইগুলি খুঁজতো, সো দ্যাট ইংলিশ টার্মসগুলি, সায়েন্সে জাইগোট বাংলাতে নিশ্চয়ই কিছু নাম আছে, গ্যামেট নিশ্চয়ই বাংলাতে নাম আছে, তো এই নামগুলিকে কি বলে সেগুলির একটা আপেক্ষিক অর্থ নেওয়ার জন্য, কাইনেটিক ফোর্স, এগুলিকে নিশ্চয়ই বাংলাতে কোনো শব্দ আছে সেগুলিকে বলার জন্য। এই কথাটা আমি খুব পার্সোনালি করলাম, কারণ আমি নিজে পার্সোনালি ইংলিশ মিডিয়াম স্টুডেন্ট, আমার মা ইংলিশ মিডিয়াম টিচার, আমার বাচ্চারা তো বুঝতেই পারো ইংলিশ মিডিয়াম ছাড়া প্রশ্ন আসে না, তারপরেও কিন্তু আমি গভর্নমেন্ট স্কুল এবং যে মিডিয়াম, আমরা বাঙালি, বাংলা মিডিয়াম মানে ভার্নাকুলার মিডিয়াম যেটাকে বলা হয়, যারা তামিলনাড়ুর মিডিয়াম, তামিল মিডিয়াম, কেরালাতে মালায়ালাম মিডিয়াম, স্টেট বোর্ড এবং নিজেদের ল্যাঙ্গুয়েজে যা যদি পড়াশোনা করে, তার মানে এই না এরা বাকিদের থেকে পিছিয়ে থাকে। ইন্ডিয়ার রেকর্ড অনুযায়ী 2025-এ ওভারঅল IAS, নিট, JEE গভর্নমেন্ট স্কুল স্টুডেন্টরা কিন্তু এগিয়ে আছে প্রাইভেটদের কাছ থেকে, এবং ওভারঅল দেখলে বোঝা যাবে এদের ভালো জিনিসগুলি অনেকটাই কারণ গভর্নমেন্ট স্কুলের স্টুডেন্টদের মধ্যে একটা ব্যাপার থাকে, আমাকে এগোতে হবে, আমার হয়তো এই কমিয়াটা আছে, যেখানে প্রাইভেট স্কুলের একটা হামসে বারা কোন হ্যাঁ একটা ভাব থাকে। আমরা ইন্টারন্যাশনাল স্কুলে পড়ছি, আমার ছেলে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট ছিল, তো একটা ভাবই একটা আলাদা থাকে। ইন্টারন্যাশনাল স্কুলে পড়ছি, যেখানে মান্থলি ফিজ আমার ছেলের ছিল 19,000 টাকা। ওদের ভাবটা, ওরা কিন্তু এমন কিছু আলাদা পড়ে না, ওদের বুক, ওদের NCERT-র কোর্স, CBSE-র কোর্স এক, শুধু ভাব হামসে বারা কোনে, তো এই ভাবটা আলাদা থাকে।
পড়াশোনা শিক্ষা স্কুলে বসে না, ঘরেতে বসে করতে। স্কুল অবশ্যই গাইড দেয়, আর সেটা গভর্নমেন্ট স্কুল, প্রাইভেট স্কুল, সব স্কুলে গাইড দেয়। সবচেয়ে বড় কথা, গভর্নমেন্ট স্কুলে যে টিচাররা থাকে এরা কিন্তু রিয়েল পরীক্ষা দিয়ে মাস্টার ডিগ্রি হোল্ডার হয়ে বিএড পাশ করে টেট, মানে যেটাকে বলা হয় টেট এক্সাম, বিভিন্ন স্টেট লেভেলের পাশ করে চাকরিগুলি পায়, ব্যাকডোর দিয়ে পায় না। তাই সেখানে দাঁড়িয়ে যেখানে একটা মানুষ শিক্ষা করে লড়ে চাকরি পায়, তার যোগ্যতা নিয়ে নিশ্চয়ই কোনো প্রশ্ন আসে না। তার যোগ্যতা নিয়ে যখন প্রশ্ন আসে না, তখন সে তার সবটুকু নিংড়ে দেওয়ার চেষ্টা করে তার স্টুডেন্টদেরকে। একই ক্লাসের ফার্স্ট বয় যেমন থাকে, লাস্ট বয়ও তেমন থাকে। সবটাই নির্ভর করে সেই বাচ্চা এবং তার প্যারেন্টস কতটা নেয় স্কুল থেকে এবং কতটা সিরিয়াস। তার জন্য একটা স্টুডেন্টের ভবিষ্যৎ নিয়ে আমরা সবসময় বলি, আমরা একটা স্টুডেন্ট গড়ে ওঠে ট্রায়াঙ্গেল, একটা সিঙ্গেল দিয়ে না, ট্রায়াঙ্গেল গেম বলি। প্যারেন্টস, স্টুডেন্ট, টিচার, সবসময় আমরা মিটিংয়ে পিটিএম এটাই বোঝাই। একটা বাচ্চার ভালো নির্ভর করে তিনটে দিক থেকে, যেটা আজকে ম্যান্ডি বলেছে। ইংলিশের জন্য ও একটা, এটা আমার সাথেও আগে অনেক আগেই কথা হচ্ছিল, ইংলিশের জন্য একটা ও স্পোকেন ইংলিশ টিচার রাখবে। আর আজকাল সমস্ত সিবিএসসিতেই কিন্তু গ্রামারটা শেখানো হয় না, ইন্টিগ্রেটেড গ্রামারটা করা হয়। আইসিএসসি বোর্ডে হয়তো ভালো করে শেখানো হয়, বাট সিবিএসসিতে কিন্তু ইন্টিগ্রেটেড গ্রামারটাই করা হয়। তাই সেগুলির জন্য ইংলিশ টিচারের থেকে ইম্পর্টেন্ট হচ্ছে বাচ্চা কতটা সিরিয়াসলি ইংলিশ সাবজেক্টটা নেয়। আচ্ছা, এইবার ও বলছে বাড়ির লুক চেঞ্জ করবে। বাড়ির লুক তুই চেঞ্জ করা না কর ম্যান্ডি, তোর যে ব্লু পর্দাটা আছে, তোর নীল রঙের পর্দাটা তুই অবশ্যই চেঞ্জ করবি। তুই নীল রঙের পর্দাটা একদমই রাখবি না, কারণ তোর ছোটদি ভাই সবসময় মনে করে তুই নীল পর্দার সামনে বসলেই তুই ওকে নকল করে করিস। কেন রে, তুই আমার মতো এরকম পর্দা কিন না, হ্যাঁ এরকম দামি পর্দা কিনে ওটাতে সামনে বস। তোমার লাইট পর্দা ভালো লাগে না, এটা ঠিক কথা, আমার ঘরটা লাইট। আচ্ছা, এইবার হচ্ছে ম্যান্ডি ধর্মর থেকে বেশি কর্মকে মানে। এটা খুব সুন্দর কথা বলেছে যে আমি কর্মে বিশ্বাসী, এটা সত্যি কথা। ওর জ্বর হোক, শরীর খারাপ হোক, অসুখ হোক, মাথা ব্যথা হোক, ঘুরে আসুক, ও ভিডিও দিতে ছাড়ে না। বৃষ্টি, তুফান, কারেন্ট, যত কিছু হোক। আমি কালকে আরামসে এসে পড়েছি সকাল 10টার সময়। আমি চাইলেই কিন্তু ম্যান্ডির ভিডিও দিতে পারতাম, একটা ভিডিও করতে পারতাম, কিন্তু আলসেমির কারণে কালকের দিনটা ছিল টোটাল এটা আলসেমি। কিন্তু ম্যান্ডির মাঝে আমি সেই আলসেমিটা দেখি না। হ্যাঁ, লক্ষ্মী তাকেই দান করে যে কর্ম করে, যে খেটে খায়। হ্যাঁ, ধর্ম অবশ্যই দরকার, কিন্তু কর্ম ছাড়া ধর্ম হয় না। তুমি খাটবে, তুমি ন্যায়ভাবে থাকবে জীবনে, আর কর্ম তো করতেই লাগবে, সাথে তুমি ন্যায় থাকবে, এবং যেটুকুন তোমার দরকার তুমি যেই ধর্মেরই হও না কেন তার কিছুটা মানামানি করো, যেটা কিনা ম্যান্ডি করে। বৃহস্পতিবারে লক্ষ্মী পুজো ও যখন ছিল না বাড়িতে, তখনও কিন্তু সমু ভাই রেগুলার ফুল টুল দিয়েই দিত। তো যেটুকুন কর্ম করার করে, কিন্তু কর্মটাতে ও কখনোই কর্ম থেকে নিজেকে বিরত রাখে না। গালি গলা, ঝগড়া ঝাঁটি আমরা হয়তো ভেঙে যাই, কিন্তু ম্যান্ডি ভাঙে না। বিজনেস যখন করে দিনে রাত্রে শুধুমাত্র ওর বিজনেস দেখা। অ্যাকচুয়ালি ও মিথ্যা অভিনয় জানে না। ওয়েব সিরিজ সারাদিন কাঁচ 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 দেখায় না, যেটা অন্য ব্লগাররা বলে, ওইখানেই প্রতিবাদ করে। ও আমার এখনও মনে আছে, ও মহাভারত দেখতো, সারাদিন মহাভারত। তোমার খেতে কাজ নাই, এই মহাভারত দেখে উঠলে ও তখন বলতো। ও দর্শকরা কখনো করতো না। ওর বর গোপাল ভাঁড় দেখে, গোপাল ভাঁড়ই তো বলে বোধ হয়, হ্যাঁ গোপাল ভাঁড় দেখে, ও ওয়েব সিরিজ দেখে। ও তো বললেই পারতো যে না আমি কত কাজ জানো তো, আলমারিটা ঠিক তোমাদের জন্য ভিডিও করিনি, আলমারিটা গুছিয়েছি। হ্যাঁ, ওয়েব সিরিজ দেখলাম, অর্ধেক দেখেছি, আরও অর্ধেক দেখবো, হইচইতে খুঁজছি। ও এগুলি বলে, মানে যেটা করছে সেটা বলছে। চাইলেই কিন্তু বলতে পারতো আমি কাজ করছি, এটা কেন পাবলিক শুনতে চায় যে আমি এই ফুলটাই দেবো। হ্যাঁ, ওর ইচ্ছা হয়েছে সাদা ফুল লক্ষ্মীকে দেবে, দিয়েছে। সবুজ লাল ফুল শিবকে দিয়েছে। সব ফুলই তো ঠাকুরের পায়ের জন্য ফোটে। আমরা বলি যে না শিব ভালোবাসে এই ফুল, আমরা বলি না জবা কালীর পায়ে ফোটে, কালীর পায়ের জন্য ফোটে। এটা আমরা মানে লেডি গডদের আমরা লালটা দেই, পুরুষ ভগবানদের আমরা সাধারণত সাদা দিতে ভালোবাসি। হ্যাঁ, ধুত্রা ফুল মানেই শিবের জন্য। হ্যাঁ, এটা একটা আমরা সিস্টেম করে নিয়েছি। কদম ফুল মানেই শ্রীকৃষ্ণের পায়ে যাবে। তো কিন্তু অ্যাকচুয়ালি তো ভেবে দেখার মতো কথা যে সব ফুলই তো ঠাকুর নেয়, তাই না? ভালোবাসা সব রঙে আমরা পড়ি, তাহলে সব রং ঠাকুর কেন নেবে না? কালকে ম্যান্ডেট সুন্দর কথা বলেছে যে
আমি ভিখারিকে একটা টাকা দেওয়া, মানে মন্দিরে গিয়ে পুজো আচ্ছা করার থেকে বেশি যদি এইটাই আমি কোনো ভিখারিকে দিই, 10 টাকা 20 টাকাও দিয়ে দিই যাতে লোকে খেতে পায়, এটা কি কম পুণ্য? সত্যি কথা, এটা আমার মনের কথা বলেছে। এটা আমার একটা ঘটনা বলবো, কয়েকদিন আগের কথা। আমারই একটু ক্লোজ রিলেশন একজন, তো সে দেখলাম এক কেজি 1.5 কেজি কি তিল আর 1.5 কেজি কী বলে এটাকে উড়দ ডাল, মানে আমাদের এটা কালো মাসকলার ডাল, সেটা নিয়ে কোনো নদীতে ভাসায়। কারণ কি, কোনো জ্যোতিষ বলেছে দেখে শনির দশা যায়। হ্যাঁ, এবং এখান থেকে যেখানে যায় সেখানটা প্রচুর দূর, প্রায় 3-3.5 ঘন্টা শুধু যাওয়াতে, আসা যাওয়া মিলে প্রায় 7 ঘন্টা জার্নি। তারপরে এই জিনিসগুলি কেনা, তারপরে যাওয়া আসা, তা যেতে মেট্রো, টোটো, অটো এরকম করে অনেকটা ভাড়াও লাগে, টাইম তো আছেই। তার মানে টাইম, এনার্জি, জিনিসগুলি কেনার টাকা, মানি, টাইম, এনার্জি, মানি তিনটে যাচ্ছে। তো মোটামুটি ওই তিলের 1.5 কিলো তিলের দাম গিয়ে 450-500 টাকা পড়ে। আমি দুটো মিলে ধরো 1000 টাকা ধরলাম, প্লাস মেট্রো, টোটো, অটো ভাড়া, একজনই যাচ্ছে ধরো, উনি একাই যেতেন বা কখনো ওনার ছেলে যেত, বড় ছেলে, তো 200-300 টাকা। তো মোটামুটি 1200-1300 টাকা খরচ এখানে, শুধু এই মেট্রো, টোটো, অটো ভাড়া আর এখানে। তাছাড়া ওনার 7 ঘন্টা, 1-2 ঘন্টা ঘুমালেও কিন্তু আমাদের শরীর তরতাজা হয়ে যায়। এতটা সময় দিয়ে উনি কী করতেন, জিনিসগুলি জলে ফেলতেন, ওপরে বসে শনি ঠাকুর খুশি হবে। আমার তখন একটা কথাই মনে হয়েছিল, এরকম শনি মন্দির বা এরকম মন্দিরের সামনে প্রচুর গরিব দুঃখী বসে থাকে। ধরুন সব টাইম, এনার্জি, যে এখন যাচ্ছেন আসছেন, 7 ঘন্টা জার্নি করার পর কিন্তু মানুষটা এমনিতে টায়ার্ড হয়ে যায়, অনেক কিছু কাজ করতো না, ইচ্ছেও করতো না। তাহলে এই এনার্জিটা প্লাস এই টাইমটা, এর জায়গায় যদি ওনার বাড়ির কাছে মন্দিরে প্রচুর ভিখারি বসে, সবাইকে একটা করে সর্ষের তেলের প্যাকেট, সর্ষের তেলের যে শিশিগুলি আছে ফরচুন, সর্ষের তেলও কিন্তু শনির দান, কতটা কাজে লাগে। বা যে কোনো একজন পার্টিকুলার একজন ভিখারিকে শনির দান, আমরা নীল কাপড় জানি, নীল রঙের একটা সুন্দর নতুন নীল রঙের শাড়ি, 500 টাকার মধ্যে ধরুন হয়ে গেল, আর একটা শিশির তেল, মানলাম ওদের ওই উড়দ ডালটা দিল, ডালও তো খেতে পারে। এই গরিবের ঘরে রুটি ডাল, 1 কিলোর আটার প্যাকেট, বেশি বড় না, একটা তেলের প্যাকেট, উড়দ ডাল, নুন হলুদ, মানে তুমি ঘরে গিয়ে আটা রুটি করো, ডাল খাও। কতটা যে জিনিসটা নদীটাকে নোংরা করছে, নদীটা পুরো কালো হয়ে যায় সব জিনিসে। নদী ক্লিয়ারের জন্য গভর্নমেন্ট প্রচুর খরচ করে, আমি একটু জ্ঞান দিচ্ছি, কিন্তু এটা সত্যি, এটা আমার বাস্তব চিন্তাধারা। শ্রাবণ মাসে মন্দিরের ভেতরে কত কত লিটার লিটার দুধ বেয়ে যায়, আর সেই মন্দিরের বাইরে কত মা বাচ্চা কোলে নিয়ে ভিক্ষা করতে বসে থাকে। সেই বাচ্চাগুলি হয়তো দুবেলা 2 গ্লাস খেতে পায় না, মারা হয়তো দুধের মাঝে জল মিশিয়ে দুধ খাওয়ায়। আমি কোনো ঠাকুর নিয়ে কিছু বলছি না, অবশ্যই শিবের মাথায় জল দেব। যদি একটা প্যাকেট আমি শিবের মাথায় জল ঢালি, মানে দুধ দেই, আরেকটা প্যাকেট যদি আমি রাস্তায় বসা সবাইকে না পারি, একজনকে যদি দিতেই পারি না দুধের প্যাকেট, কতটা উপকার হয় বলুন তো? সেটা কি আমরা ভাবি না। তখন কিন্তু আমার সেই কথাটা মনে হয়েছিল, এবং আমি সেই মানুষটাকে বলেছিলাম যে এইভাবে দাদা আপনি না দিয়ে যদি আপনি কোনো গরিব দুঃখীকে মন্দিরের সামনে তেল দেন, আমার বললেন আপনি বুঝবেন না মিসেস পাল, শনি ঠাকুর ওই প্রবাহিত জলে দিলে পরে খুশি হবে। তো আমি কারোর সঙ্গে তর্ক বেশি করি না, আমি একটা স্মাইল দিয়ে দিই। হ্যাঁ, এটা আমার মনের কথা, যেটা কিনা ম্যান্ডি বলেছে, সেটা কোথাও আমিও মানি, পার্সোনালি আমি মানি যে ওইভাবে, ওই যে বললাম আমি কিছু দিতে পারবো না, আমি একটা প্যাকেট দুধ, একটা প্যাকেট ওই যে দুধের প্যাকেট কত দাম, 30 টাকা, এরকম 30 টাকা 40 টাকা এরকম নিতে হবে, 30 টাকা, বা বড় টেট্রা প্যাকেট দিলাম কত টাকা, কিন্তু কতটা দিন দুধ খেতে পারবে? শিবের জন্য না হয় আমি 1 ঘটি দুধ নিয়ে গেলাম, এটা সম্পূর্ণ আমার নিজের ধারণা। ঠিক শনির প্রভাবটা দেখার পর সেটাই, কারণ শনির দান সর্ষের তেল, শনির দান নীল কাপড়, শনির দান উড়দ ডাল, আমরা জানি। তাহলে এই উড়দ ডাল যদি একটা বাড়ির একটা ফ্যামিলিও একদিন ভরা পেটে রুটি ডাল খায়, আর এসব জায়গার মানুষরা রুটি ডাল খায় খুব আনন্দ সহকারে, এই উড়দ ডাল মানে মাসকলাইয়ের ডালটা ওরা খুব ভালোভাবে খায়, ওরা কালো ঘন করে খায়, সাথে একটু কালা চান আর প্যাকেট দিলে তোর কথাই নেই, আনন্দে আত্মারা হয়ে যাবে। তাহলে কতটা খুশি হতো। আমার এটা আমি রোজ প্রত্যেকটা পরিবারকে দিতে পারবো না, এই সপ্তাহে একে দিলাম, মন্দিরের সামনে অনেকগুলি ভিখারি বসে, যাকে দিলাম তার চেহারাটা মনে রাখলাম, নেক্সট দিন অন্য কাউকে দিলাম। এটা আমার সম্পূর্ণ পার্সোনাল ধারণা। আর হ্যাঁ, লোক দেখানো পুজো করার থেকে, লোক দেখানো ভালোবাসার থেকে যদি আমি সত্যটা বলি, সেটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট। আচ্ছা, ম্যান্ডির বাড়ির খাসির মাংস খাওয়ার কথা কেউ একজন আজকে ভিডিওতে বলেছে। হ্যাঁ,
আমারও খুব ইচ্ছা আছে ম্যান্ডির বাড়িতে গিয়ে খাসির মাংস খাবো। জানি এখন তো যেতেই পারবো না, বুড়ো হবো তখন যাব, যখন কন্ট্রোভার্সি ছেড়ে দেবো তখন জানি না দাঁত হয়তো থাকবে না, বিনা দাঁতেই খাসির মাংস খাবো ম্যান্ডির হাতে। না 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 না, ম্যান্ডি হয়তো আমাকে তখনও ওয়েলকাম করবে, এটুকুন আশা রাখি। কারণ আমি এরকম কোনো ভিডিও কখনোই করি না যেটা কিনা ম্যান্ডি ভিডিওর বহির্ভূত। নেকু ম্যান্ডি বলেছি, নোংরা কাজ করছে, নোংরা গালিগালাজ করেছি, কিন্তু আমি আমার দায়রা রেখেই কথা বলি। আচ্ছা আচ্ছা, আমি কারোর নামে কখনোই কোনো কিছু খারাপ বলিনি বিবাহবার্ষিকীতে, যেটা কিনা এখন বলা হচ্ছে। আচ্ছা, যেটা কিনা আর বলছে একটা কথা যে ওর ছর্দি সব জায়গাতে ওকেই দেখে, ডাইনে বায়ে সব জায়গায়, সম্পূর্ণ ভুল। সব জায়গায় যদি তুই থাকিস তাহলে তোর ভাগনা, ওর ভাগনা কই থাকে? ভাগনার জায়গাটা ভাগনারকে দিয়ে তারপর জায়গাটুকু তুই আছিস। আর রইল তোর কথা একটা, আচ্ছা অনেকে আমার ম্যান্ডিকে তুই করে বলো, তুমি তুই করে বলো কেন? আমি কিন্তু ম্যান্ডিকে পার্সোনালিও তুই, আর আমার তুই বলাটা স্বভাব, আমি সবাইকেই তুই তুই বেশি বলি, প্লিজ ডোন্ট মাইন্ড। আর আমাকেও তুই বললে আমি ভীষণ খুশি হই। না ম্যান্ডিতে তো আমি বয়সে বড়, ওরা তুই বলতে পারে না, বাট পার্সোনালি যদি আমাকে কেউ তুই বলে আমার খুব ভালো লাগে, আর আমারও তুই বলতে খুব ভালো লাগে। আচ্ছা, একটা সুন্দর কথা বলেছে, ম্যান্ডি চায় ম্যান্ডির মেয়ে বড় হয়ে সমুর মতো হোক, কারণ ম্যান্ডির জীবনে অনেক রোলার কোস্টার রাইড। এবার আমি রোলার কোস্টার রাইড 5D দেখাতে নিয়ে গেছিল আহমেদাবাদে আইমক্সে, বাপরে যা চিৎকার দিয়েছি আমার গলা ছিঁড়ে গেছে। আচ্ছা, তো রোলার কোস্টার রাইডময় জীবন, তাই ও সমুর চরিত্রে সেরকম কোনো দাগ নেই, তাই ও চায় মেয়ে যেন ওর বাবার মতো হয়। খুব কম মানুষই পারে এত বড় সত্যটা স্বীকার করতে, ম্যান্ডির এই সত্য স্বীকার করার মতো ক্ষমতা আছে। আর রইল বাকি মল্লিকার সাথে ঝগড়া, আমি আগেও বলেছি, মল্লিকা হোক, রিয়াঙ্কা হোক, পাপড়ি হোক, ওর ইন্টারন্যাশনাল খিলাড়ি হোক, সব কয়টা মানুষ ম্যান্ডির সাথে যুক্ত আছে। ম্যান্ডি যখনই যার দিকে হাত বাড়াবে সেই কিন্তু হাতটা ধরে ফেলবে। ওই ঘোলা জলে মাছ ধরতে ছর্দি যেতে পারে, বলতে পারে ঠুকরে এটা বলেছিল ওটা বলেছিল, কিন্তু ওরা সত্য কথা জানার পরও ম্যান্ডি যা বলবে সেটাই কিন্তু বিশ্বাস করবে। আচ্ছা, আবার একটা কথা বলেছে ম্যান্ডি যে মল্লিকার সাথে যা কিছু হয়েছিল মল্লিকার সাথেও মিটমাট করে নিয়েছে। এটা আমি আগেই জানতাম, মল্লিকার সাথে মিটমাট করবে, আর মল্লিকা ওকে প্রচণ্ড ভালোবাসে, তারপরও তার জন্যই ওর বাড়িতে এতবার আসতে বা ওর পাশে থাকতে চায়। হ্যাঁ, তবে প্রত্যেকের জীবনে একটা প্রাইভেসির দাম আছে বলে আমি মনে করি, কারোর প্রাইভেসি হ্যাম্পার করে কারোর বাড়িতে যাওয়া বা থাকাটা উচিত না। আচ্ছা, তারপর ও বলছে যে টিকটক থেকে ও রিলস করেছে, এবং রিলস করে ও মানে নাম কামিয়েছে। টিকটকটা করেছে এবং সেই সময় শাশুড়িরাও টিকটক করতে সাহায্য করেছে, কারণ ওটাই ছিল ওর প্রথম সোশ্যাল মিডিয়াতে পদক্ষেপ, এবং সেখান থেকে ওর রোজগার শুরু করেছে, এবং সেই ফেসবুকটাই ও কাজে লাগিয়েছিল ইউটিউবে। আমার আজকেও মনে আছে ম্যান্ডির যখন 3000 সাবস্ক্রাইবার হয়েছিল, ম্যান্ডি তখন বলেছিল একটা কথা ওর ইউটিউবে, তখন তো আমি ইউটিউবার ছিলাম না, তো বলছিল যে টিকটকে তোমরা আমার ভীষণ ভীষণ ভালোবাসা দিয়েছো, এইভাবে আশা করি ইউটিউবেও দেবে। আজকে আমার 3000 সাবস্ক্রাইবার হলো, আশা করি তুমি জানি না কবে টিকটকের মতো অত ফ্যান ফলোয়ার্স হবে এবং কত আমি ওইভাবে রোজগার করতে পারবো। এই কথাগুলি আমার এখনও মনে হয়। আচ্ছা, তারপর ও একটা কথা বলেছে যে ওর ছোটদি ভাই যে রিলস করছে, হ্যাঁ কামারি কামারি, হ্যাঁ ওই উইং গাইজ দিয়ে ওগুলি কী করে, কেমন লাগে মানে ও আমাকে মাসি বলেছে ওকে এগুলি প্র্যাকটিসে রাখতে লাগবে, ওই ধরনের রিলসগুলি করতে হবে, নাহলে দিলবার দিলবার ও দিলবার দিলবার এরকম দিলবার যদি না আছে তাহলে আমি রোজগারটা ওকে দিয়ে কী করে করাবো? তাই ওর ফিগার, ওর রং, ওর দিল চিজ ক্যা হ্যাঁ, ওইসব ঠুমকা, ওইসব মুজরা আমি চাই ও আরও আগামী 30 বছর প্র্যাকটিসে রাখুক, সো দ্যাট আমি ওকে বসিয়ে কোনো এক জায়গাতে রোজগার করতে পারবো। ও যখন আখ্যাটা দিয়েছে সেই আখ্যাটা তো লাগতেই লাগবে। ওর সাজগোজগুলি ওই যখন উইং আইস আর ওরকম করে একদম পাক্কা, কোনো ভুল নাই যে কোন জায়গা থেকে বিলং করতে পারে বা কোন জায়গাতে গিয়ে এই নাচগুলি করলে বিড়ি জ্বালাইলে ওইরকমভাবে টাকা ছোড়া যায়। তো এইসব জায়গায় ওর বোন পাবে যেত, ওর বোন এসব করতো, ও সব জায়গায় নেচে অভ্যস্ত, তখন প্র্যাকটিস করেনি, এখন ইউটিউবে প্র্যাকটিস করছে, রোজগারও হচ্ছে, সাথে ওর চালিয়ে রাখছে প্র্যাকটিসটা, এবং অবশ্যই ওকে রিলসগুলি করতে লাগবে, নাহলে ভবিষ্যতে আমার সাথে যখন ও কাজ করবে আমি ওকে কেন রাখবো?
তাই ওর রিলসগুলি করতে লাগছে। আর একটা প্রশ্ন ম্যান্ডি বলেছে, কর্ম নাকি ধর্ম? লোকে আমাকে ধর্ম নিয়ে প্রচুর জ্ঞান দেয়, সব কিছু নিয়ে জ্ঞান দেয়। আমি অত ধর্ম বুঝি না, আমি কর্মটাই বুঝি। লোকে ধর্ম বা কর্ম নিয়ে তোকে জ্ঞান এর জন্যই দেয় কারণ তুই কর্মটাকেই ধর্ম বলে মনে নিয়েছিস, এবং তার জন্য এইসব লোকরা তোকে চিনতে পেরেছে। বাড়ির একটা গণ্ডিতে থাকলে কটা লোক চিনত? এই যে 5 লক্ষের মতো লোক চিনছে, কথাগুলি বলছে, কারণ হচ্ছে একটাই, তুই কর্মটা ঠিকঠাক করেছিস বলেই আজকে তোকে ধর্ম নিয়ে বলার লোক আছে। এবার আসছি, কুকুরকে কতটুকুন খাওয়ায় বা কতটুকুন ভালোবাসা খাওয়ায়। একটা কথা ম্যান্ডিকে বলবো, কাউকে কোনো কিছু প্রুফ করার জন্য কখনো দেখাবি না, কারণ দেখালে নাকি দানের সেটা কমে যায়। যেটা শুনেছি, ডান হাতে দান করলে যেন বাঁ হাত জানতে না পারে, সেটাকেই বলে সত্যিকারের দান। কখনোই কোনো দান দেখাতে নেই। দান কিন্তু অনেকেই করে, অনেকেই করে। অমাবস্যা দান করা বা তোর অক্ষয় তৃতীয়তে দান করা, অক্ষয় হয় বলে, এগুলি কখনো ভিডিও করে দেখাবি না। বলুক না, লোকের বলাতে কি যায় আসে? নিজের বিবেকের কাছে যখন তুমি ক্লিয়ার থাকো, লোকের বলাতে কিচ্ছু যায় আসে না। আমরাই কিচ্ছু কেয়ার করি না, হ্যাঁ, জোর করে কিচ্ছু হয় না, তুইও এটা কেয়ার করার দরকার নেই। জনিকে ভালো করেছিস না, জনি সুস্থ হয়েছে না, সেটা হচ্ছে সবচেয়ে বড় পাওনা। আর বাকি কুকুরদেরকে বিস্কিট খাও না, এটা বলার দরকার নেই। মানুষ এরকম অনেক পেট লাভার আছে যারা বাড়িতে হয়তো পেট রাখে না, কিন্তু ওদের যেই সংগঠন থাকে সেখানে একটা মান্থলি টাকা দেওয়া হয়। ন্যাশনাল ব্লাইন্ড অর্গানাইজেশন আছে অন্ধদের জন্য, ওখানে টাকা দেওয়া হয়, যেখানে কিনা ওরা বিভিন্ন যাদের চোখের অপারেশন দরকার এই টাকাটা ওরা ইউজ করে। ভারত সেবা আশ্রম, হ্যান ত্যান, এরকম প্রচুর জায়গা মানুষ ডোনেট করে। ওরা কিন্তু কখনোই বলে না আমি এত দিয়েছি, তত দিয়েছি। তারাই বলে, তারাই দেখায় যারা কিনা এটাকে ক্যাশ করতে চায়। তুই তোর ব্যাংকে কত টাকা রেখেছিস কখন বলেছিস? বলিস না। কখন ফিক্সড ডিপোজিট কত টাকা আছে বলেছিস? বলিসনি। কোন ব্যাংকে লকার নাম্বার কত, লকারের চাবি কত বলেছিস? বলিসনি। তাহলে এগুলি তোর একটা সিক্রেট জিনিস, তুই কেন? পৃথিবীর কেউ এগুলি বলে না। আমরা আমাদের নিজেদের লোকদেরকেও বলি না, আপন লোকদেরকেও বলি না আমার এত ফিক্সড ডিপোজিট এত কিছু বলি। স্বামী স্ত্রী ব্যাপারটা হয়তো জানি, কিন্তু বাকিকে আমরা বলে বেড়াই, দেওরকে ননদকে আমার অত টাকা 20 লাখ টাকা, ওই আমার 40 লাখ টাকা, ওই 50 লাখ টাকা বলে বেড়ায় না, বলে বেড়ায় না। ঠিক তেমনি এই দান, মানে যেগুলি পুণ্যের কাজ, এগুলি কখনোই কিন্তু অত নাগারা 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 না না। হাতে এটা কি ভাবছো? জল খাবো বলে বসে আছি, ভিডিওটা কখন থেকে অফ করবো ভাবছিলাম, করিনি, কথা বলে যাচ্ছি। হ্যাঁ, তো নাগারা বাজানোর দরকার নেই। বিশ্বাস যারা করে এমনিই করবে, বিশ্বাস যারা করে না, তুই সত্য দেখালো বিশ্বাস করবে না। আশা করি যারা এতদিন ধরে ম্যান্ডির ভিডিও আশা করছিল আমার কাছ থেকে, আজকে হয়তো পেয়ে খুশি হবে। বাই।